নমস্কার। তাপসের কথকতায় সকলকে স্বাগত। আগস্ট মাস স্বাধীনতার মাস। এই উপলক্ষে পাঠ করব অগ্নিযুগের বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই নির্বাসিতের আত্মকথা। ১৯০৮ সালের আলিপুর বোমার মামলার সূত্রে যুগান্তর দলের অনেকেরই আন্দামানের ভয়ঙ্কর সেলুলার জেলে কারাবাস হয়। উপেন্দ্রনাথ তাঁদেরই একজন। তাঁদের কারাবাসের আনুপূর্বিক কাহিনী ও ইতিহাস বিধৃত হয়েছে এই গ্রন্থে। রবীন্দ্রনাথ থেকে সৈয়দ মুজতবা আলী পর্যন্ত অনেকেই প্রশংসা করেছেন এই বইয়ের। ১২টি পরিচ্ছেদে সমাপ্ত হয়েছে এই বই। গত পর্বে নির্বাসিতের আত্মকথার ৩য় পরিচ্ছেদ শুনেছেন। এখন শুনবেন ৪র্থ পরিচ্ছেদ। সাধু চলিয়া যাইবার পর আবার ভাঙা মন জোড়া দিয়া কাজে কর্মে লাগিয়া গেলাম। আমরা তখন স্থির করিয়াছিলাম যে দেশময় নিজেদের কেন্দ্র স্থাপন করিয়া দেশের শক্তি বেশ সংহত করিয়া তাহার পর বিপ্লবের কার্য আরম্ভ করিয়া দিব। কিন্তু দেশের লোকের মাথায় তখন খুন চাপিয়াছে। সুদূর আদর্শের দিকে লক্ষ্য রাখিয়া নীরবে সমস্ত লজ্জা, অপমান, নির্যাতন সহ্য করা যে কত কঠোর সাধনা সাপেক্ষ, তাহা ভুক্তভোগী ভিন্ন কেহ বুঝিবে না। দেশের সে শিক্ষা তখনো হয় নাই। এখনো হইয়াছে কি? অর্থ সংগ্রহ করা ক্রমে বিষম দায় হইয়া উঠিল। কাজ বাড়িতেছে, ছেলের সংখ্যাও বাড়িতেছে, কিন্তু টাকা কোথায়? এক আধ জন ধনবান কাপ্তেন না পাকড়াইলে তো আর কাজ চলে না। কিন্তু তাহাদের তুষ্ট করিতে গেলে এক আধটা বড়লাট বা ক্ষুদে লাটের ঘাড়ে বোমা ফেলিতে হয়। যাতায়াতের ব্যয় সংকোচ করিবার জন্য বোমার আড্ডা দেওঘর হইতে কলকাতায় উঠাইয়া আনা হইল। সেখানে যাহাতে লোকের গতিবিধি কম হয় ও পুলিশের নজর না পড়ে, সেই জন্য ভবানীপুরে আর একটি বাড়িতে পুরানো ছেলেদের রাখিয়া দিবার ব্যবস্থা করা হইল। বাগানে রহিল প্রধানত নূতন ছেলেরা। কিন্তু শত চেষ্টায়ও পুলিশের দৃষ্টি আমরা এড়াইলাম না। পুলিশ যে আমাদের সন্দেহ করিয়াছে এ কথা মনে করিবার নানা কারণ ঘটিতে লাগিল। দেখিলাম বাগানের আশেপাশে রকম বেরকমের অজানা লোক ঘুরিতেছে। রাস্তা চলিবার সময়ও দুই একজন পিছে পিছে চলিয়াছে। একদিন চলিতে চলিতে ফিরিয়া দেখিলাম একজোড়া প্রকাণ্ড গোঁফের উপর হইতে দুইটা গোল গোল চোখ আমার দিকে প্যাট প্যাট করিয়া চাহিয়া আছে। যেদিকে যাই চোখ দুটা আমার পিছে পিছে ছুটিতে লাগিল। শেষে ভিড়ের মধ্যে মিশিয়া গিয়া সেদিন কোনরূপে সে শনির দৃষ্টি হইতে নিষ্কৃতি পাইলাম। মানিকতলার সাব ইন্সপেক্টর বাবুও মাঝে মাঝে বাগানে আসিয়া আমাদের সহিত আলাপ করিয়া যাইতেন, কিন্তু আমরা তাহাকে বৃথাই সন্দেহ করিতাম। তিনি বাগানটিতে শেষ পর্যন্ত ব্রহ্মচারীর আশ্রম বলিয়াই জানিতেন। এই রকমে আরো একটা মাস কাটিল। শেষে মুজাফফরপুরে বোমা পড়িবার সঙ্গে সঙ্গেই বাগানের পরমায়ু ফুরাইল। সেদিনের কথা আমার চিরকালই মনে থাকিবে। একে বৈশাখ মাস, দারুণ রৌদ্র। তাহার উপর সমস্ত দিন টোটো করিয়া ঘুরিয়া ঘুরিয়া যখন সন্ধ্যার পর বাগানে ফিরিয়া আসিলাম, তখন হাত, পা এবং পেট সকলেই সমস্বরে আমাকে বাপান্ত করিতে আরম্ভ করিয়াছে। স্বয়ং যমরাজ যদি তাহার মহিষটির স্কন্ধে চড়িয়া আমাকে তখন তাড়া করিয়া আসিতেন, তাহা হইলে আমি এক পা নড়িয়া বসিতাম কিনা সন্দেহ। সকলেরই প্রায় ওই এক দশা। কিন্তু পেটের জ্বালা বড় জ্বালা, দুটি রাঁধিয়া না খাইলে নয়। আমাদের তো আর রাঁধুনি বা চাকর ছিল না যে ঘুরিয়া আসিয়া বাড়া ভাতের থালে বসিয়া যাইব। ভাত রাধা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া সবই আমাদের নিজের হাতে করিতে হইত। ছেলেরা তাড়াতাড়ি রাঁধিতে বসিয়া গেল, আর আমরা কল্পনার রথে চড়িয়া ভারত উদ্ধার করিতে বাহির হইলাম। কিন্তু সেদিন শনির আমাদের উপর এমন খরদৃষ্টি
যে ভাত নামাইবার সময় হাঁড়ি ফাঁসিয়া সব ভাত মাটিতে পড়িয়া গেল। ছেলেরা হো হো করিয়া হাসিয়া উঠিল। আমি বুঝিলাম সেদিন মা লক্ষ্মী আর অদৃষ্টে অন্ন লেখেন নাই। পেটে ৩টা কিল মারিয়া উপুর হইয়া শুইয়া পড়িলাম। কিন্তু বারীন্দ্র চিরদিনই উদ্যোগী পুরুষ, দমিবার পাত্র নহেন। তিনি সেই রাত 10টার সময় জ্বালানি কাঠের অভাবে খবরের কাগজ জ্বালাইয়া ভাত রাঁধিতে গেল। রাত 11টার সময় ভাত খাইতে বসিতেছি, এমন সময় আমাদের এক বন্ধু কলিকাতা হইতে নাচিতে নাচিতে উপস্থিত। কি সংবাদ? তিনি কোথায় শুনিয়া আসিয়াছেন যে বাগানে শীঘ্রই পুলিশের খানা তল্লাশি হইবে, আর আমাদের বাগান ছাড়িয়া অন্যত্র চলিয়া যাওয়া উচিত। তথাস্তু, কিন্তু এ রাতে তো ঠ্যাং ধরিয়া টানিয়া বাহির না করিলে কেহ বাগান ছাড়িতে রাজি হইবে না। সুতরাং স্থির হইল যে কাল সকালেই সকলে আপন আপন পথ দেখিবে। বারীন্দ্র কিন্তু কয়েকজন ছেলেকে লইয়া সেই রাত্রেই কোদাল ঘাড়ে করিয়া যে ২-৪টা রাইফেল ও রিভলভার বাহিরে পড়িয়াছিল সেগুলাকে মাটির তলায় পুঁতিয়া রাখিয়া আসিল। আমাদের শুইতে রাত ১২টা বাজিয়া গেল। রাত্রি যখন প্রায় ৪টা, তখনও কতকটা গ্রীষ্মের জ্বালায়, কতকটা মশার কামড়ে শুইয়া শুইয়া ছটফট করিতেছি। এমন সময় শুনিলাম যে কতকগুলা লোক মস মস করিয়া সিঁড়িতে উঠিতেছে, আর তাহার একটু পরেই দরজায় ঘা পড়িল, গুম গুম গুম। বারীন্দ্র তাড়াতাড়ি উঠিয়া দরজা খুলিয়া দিতেই একটা অপরিচিত ইউরোপীয় কণ্ঠে প্রশ্ন হইল, ইয়োর নেম? বারীন্দ্র কুমার ঘোষ। হুকুম হইল, বাঁধো ইস্কো। বুঝিলাম ভারত উদ্ধারের প্রথম পর্ব এইখানেই সমাপ্ত। তবুও মানুষের যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। পুলিশ প্রহরীরা ঘরে ঢুকিয়া যাহাকে পাইতেছে তাহাকেই ধরিতেছে, কিন্তু ঘর তখনও অন্ধকার। ভাবিলাম, নাও অর নেভার। আরেক দরজা দিয়া বারান্দায় বাহির হইয়া দেখিলাম চারিদিকে আলো জ্বালিয়া পুলিশ প্রহরী দাঁড়াইয়া আছে। রান্নাঘরের একটা ভাঙা জানালা দিয়া বাহিরে লাফাইয়া পড়া যায়। সেখানে গিয়া উঁকি মারিয়া দেখিলাম নিচে ২জন পুলিশ প্রহরী। হায় রে, অভাগা যেদিকে চায় সমুদ্র শুকায়ে যায়। অগত্যা বারান্দার পাশে একটা ছোট ঘর ছিল, তাহারই মধ্যে ঢুকিয়া পড়িলাম। ঘরটি ভাঙাচুরা, কাঠকাঠরায় পরিপূর্ণ। আরশোলা ও ইন্দুর ভিন্ন অপর কেহ সেখানে বাস করিত না। চাহিয়া দেখিলাম একটা জানালার সম্মুখে একখানা জরাজীর্ণ চটের পর্দা ঝুলিতেছে। তাহারই আড়ালে দাঁড়াইয়া দাঁড়াইয়া জানালার ফাঁক দিয়া পুলিশ প্রহরীদিগের গতিবিধি লক্ষ্য করিতে লাগিলাম। সে রাতটুকু আর যেন কাটে না। ক্রমে কাক ডাকিল, কোকিলও এক আধটা বোধ হয় ডাকিয়াছিল। পূর্ব দিকে একটু পরিষ্কার হইলে দেখিলাম বাগানে লাল পাগড়িতে ভরিয়া গিয়াছে। কতকগুলা গোড়া সার্জেন্ট হাতে প্রকাণ্ড প্রকাণ্ড চাবুক লইয়া ঘুরিতেছে। পাড়ার যে কয়জন কোচম্যান জাতীয় জীবকে খানা তল্লাশির সাক্ষী হইবার জন্য পুলিশের কর্তারা সঙ্গে করিয়া আনিয়াছিলেন, তাহারা এক বিপুলকায় ইন্সপেক্টর সাহেবের পশ্চাৎ পশ্চাৎ হুজুর হুজুর করিতে করিতে ছুটিতেছে। পুকুরঘাটের একটা প্রকাণ্ড আমগাছের তলায় আমাদের হাত বাঁধা ছেলেগুলা জোড়া জোড়া বসিয়া আছে, আর উল্লাসকর তাহাদের মধ্যে বসিয়া ইন্সপেক্টর সাহেবের ওজন ৩ মণ কি ৩.৫ মণ এই সম্বন্ধে গবেষণাপূর্ণ বিচার আরম্ভ করিয়া দিয়াছে। ক্রমে ৬টা বাজিল, ৭টা বাজিল। আমি তখনও পর্দানসীন বিবিটির মতো পর্দার আড়ালে। ভাবিলাম, এ যাত্রা বুঝিবা কর্তারা আমাকে ভুলিয়া যায়। কিন্তু সে বৃথা আশা বড় অধিকক্ষণ পোষণ করিতে হইল না। আমাদের অতিকায় ইন্সপেক্টর সাহেব জুতার শব্দে পাশের ঘর কাঁপাইতে কাঁপাইতে আসিয়া আমার ঘরের দরজা খুলিয়া ফেলিলেন। পাছে নিঃশ্বাসের শব্দ হয় সেই ভয়ে আমি নাক টিপিয়া ধরিলাম। কিন্তু বলিহারি পুলিশের ঘ্রাণ শক্তি। সাহেব সোজা আসিয়া আমার লজ্জা নিবারিণী পর্দাখানিকে এক টানে সরাইয়া দিলেন। তারপরেই চারিচক্ষের মিলন। কি স্নিগ্ধ, কি মধুর,
কি প্রেমময়! সাহেব তো দিগ্বিজয়ী বীরের মতো উল্লাসে এক বিরাট হুররা ধ্বনি করিয়া ফেলিলেন। সেই ধ্বনির সঙ্গে সঙ্গে তাহার 4-5 জন সাঙ্গপাঙ্গ সেখানে আসিয়া উপস্থিত হইল। কেহ ধরিল আমার পা, কেহ ধরিল হাত, কেহ ধরিল মাথা। তাহার পর কাঁধে তুলিয়া হুলুধ্বনি করিতে করিতে আমাকে একেবারে হাত বাঁধা ছেলের দলের মাঝখানে বসাইয়া দিল। আমার হাত বাঁধিবার হুকুম হইল। যে পুলিশ প্রহরী আমার হাত বাঁধিতে আসিল, হরি হরি, সে যে আমাদের বন্দে মাতরম অফিসের ভূতপূর্ব বেহারা। কতকাল আমাকে বাবু বলিয়া সেলাম করিয়া চা খাওয়াইয়াছে, আজ আমার হাত বাঁধিতে আসিয়া সে বেচারিও লজ্জায় মুখ ফিরাইল। একদিকে খানা তল্লাশি করিতে করিতে গত রাত্রের পোঁতা রাইফেল ও বোমাগুলি বাহির হইয়া পড়িল। আর কোনো জিনিস কোথাও পোঁতা আছে কিনা জানিবার জন্য পুলিশ ছেলেদের উপর উৎপীড়ন আরম্ভ করিতেছে দেখিয়া বারীন্দ্র ইন্সপেক্টর জেনারেল প্লাউডেন সাহেবের নিকট নালিশ করেন। সাহেব হাসিয়া সে কথা উড়াইয়া দেন, বলেন, ইউ মাস্ট নট এক্সপেক্ট টু মাচ ফ্রম আস। আমাদের নিকট হইতে বড় বেশি কিছু আশা করিও না। সেদিন ভিন্ন ভিন্ন থানায় লইয়া গিয়া আমাদিগকে আবদ্ধ রাখা হইল। অদৃষ্টে 3খানা পুরী ভিন্ন, আর কিছু জুটিল না। পরদিনে প্রাতঃকালে সিআইডি পুলিশ অফিসে গিয়া শুনিলাম যে বাগান ভিন্ন আরো 2-3 স্থানে তল্লাশি করা হইয়াছে এবং আমাদের সহিত সংস্রব ছিল না এরূপ অনেক লোকেও ধৃত হইয়াছেন। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট রামসদয় বাবু আমাদিগকে দিদি শাশুড়ির মতো আদর যত্ন করিয়া তুলিয়া লইলেন। তাহার হাতে বাঁধা একটা প্রকাণ্ড ঢোলকের মতো মাদুলি বাহির করিয়া বলিলেন যে তিনি খ্যাতনামা সাধক কমলাকান্তের বংশধর, আর ওই মাদুলির মধ্যে কমলাকান্তের সর্ববিঘ্ন বিনাশন পদধূলি বিদ্যমান। আমাদের মাথায় সেই মাদুলিটি ঠেকাইয়া আশীর্বাদ করিয়া, কখনো হাসিয়া কখনো বা কাঁদিয়া কমলাকান্তের বংশধরটি আমাদের বুঝাইয়া দিলেন যে তার মতো সুহৃদ আমাদের আর ত্রিভুবনে নাই। তিনি নাকি আমাদের কাজকর্মের সহিত গভীর সহানুভূতি সম্পন্ন, তবে কি করেন পেটের দায় ইত্যাদি। বাগবাজারের আর একজন ইন্সপেক্টর বাবু অশ্রু নীরে গণ্ডদেশ প্লাবিত করিয়া আধো আধো স্বরে আমাদের জানাইয়া দিলেন যে আমাদের ধরিয়া তিনি যে কসাই বৃত্তি করিয়াছেন তাহার জন্য তিনি মর্মে মর্মে পীড়িত। বলা বাহুল্য, আমাদের নিকট হইতে স্বীকারোক্তি কনফেশন বাহির করাই এ সমস্ত অভিনয়ের উদ্দেশ্য। আইন কানুন সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা যেরূপ প্রচণ্ড, তাহাতে আমাদিগকে বধ করিতে তাহাদের বড় অধিক বেগ পাইতে হইল না। উল্লাস বলিল যে যে সমস্ত বাহিরের লোক বিনা কারণে আমাদের সঙ্গে ধরা পড়িয়াছে তাহাদের বাঁচাইবার জন্য আমাদের সব সত্য কথা বলা দরকার। উল্লাসের বিশ্বাস, আমরা সত্য কথা বলিলেই ধর্মাত্মা পুলিশ কর্মচারীরা তাহা বিশ্বাস করিয়া বেচারাদের ছাড়িয়া দিবে। বারীন্দ্র বলিলেন, আমাদের দফা তো এইখানেই রফা হইল, এখন আমরা যে কি করিতেছিলাম তাহা দেশের লোককে বলিয়া যাওয়া দরকার। এই সমস্ত কথা লইয়া বিচার বিতর্ক চলিতেছে, এমন সময় রায়বাহাদুর রামসদয় একখণ্ড হাতে লেখা কাগজ লইয়া ঘরে ঢুকিলেন। মহা উৎসাহে বলিলেন, এই দেখো বাবা, হেমচন্দ্রের স্টেটমেন্ট, সে সব কথাই স্বীকার করেছে। বলা বাহুল্য, কথাটা সর্বৈব মিথ্যা। হেমচন্দ্রের বলিয়া যে স্টেটমেন্টটা তিনি আমাদের শুনাইলেন তাহা একেবারেই তাহার মন গড়া। কিন্তু আমাদের বুদ্ধির অবস্থা তখন এমনই শোচনীয়, সে সমস্ত ব্যাপারটা যে আমাদের নিকট হইতে স্বীকারোক্তি বাহির করিবার জন্য অভিনয় মাত্র, তাহা বুঝিয়া উঠিতে পারিলাম না। আমরা 2-1টা ঘটনা সম্বন্ধে আমাদের দায়িত্ব স্বীকার করিয়া সে রাত্রের জন্য নিষ্কৃতি পাইলাম। পরদিন দুপুরবেলা যখন আমাদের লালবাজার পুলিশ কোর্টে হাজির করা হইল, তখন ধরপাকড়ের উত্তেজনা অনেকটা কমিয়া গিয়াছে। ছেলেদের মধ্যে অনেকেরই মুখ শুকাইয়া গিয়াছে। একটি ছেলে কাছে আসিয়া বলিল, দাদা, পেটের জ্বালাতেই মরে গেলুম। কাল সমস্ত দিন পেটে ভাত পড়েনি, দুপুরবেলা শুধু 2টি মুড়ি খেতে দিয়েছিল। বারীন্দ্র লাফাইয়া উঠিল। কাছেই ইন্সপেক্টর বিনোদ গুপ্ত দাঁড়াইয়াছিলেন।
তাহাকে বলিল, বাপু, আমাদের ফাঁসি মাসি যা কিছু দিতে হয় দাও, ছেলেগুলোকে এমন করে দগ্ধাচ্ছ কেন? বিনোদগুপ্ত তাড়াতাড়ি এই ইয়ালাও ওয়ালাও করিয়া একটি সাব ইন্সপেক্টর বাবুর উপর খাবার আনিবার জন্য হুকুম চালাইলেন। সাব ইন্সপেক্টর বাবুটি হেড কনস্টেবল, ও হেড কনস্টেবলটি একজন অভাগা কনস্টেবলের উপর হুকুম জাহির করিয়া সরিয়া পড়িলেন। ফলে পুনঃ পুনঃ তাগাদায় এক গ্লাস জল ভিন্ন আর কিছু আসিয়া পৌঁছিল না। বিনোদগুপ্তকে সে কথায় জানাইলে তিনি একটা কাল্পনিক কনস্টেবলের উপর ভাঁটার মতো চক্ষু রক্তবর্ণ করিয়া অজস্র গালিবর্ষণ করিতে করিতে কোথায় যে অন্তর্হিত হইলেন তাহা আমরা খুঁজিয়াও পাইলাম না। পুলিশ কোর্টের লীলা সাঙ্গ হইবার পর আমাদের গাড়িতে পুরিয়া আলিপুরের ম্যাজিস্ট্রেটের কোর্টে হাজির করা হইল। ন্যায়ত ধর্মত আমি স্বীকার করিতে বাধ্য যে রাস্তায় পুলিশ কর্মচারীরা আমাদের দুইখানা করিয়া কচুরি ও একটা করিয়া সিঙ্গারা খাইতে দিয়াছিলেন। এমনকি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে স্টেটমেন্ট করিবার সময় গলা যাহাতে না শুকাইয়া যায় সেই জন্য কাহাকে কাহাকেও এক এক গ্লাস জল পর্যন্ত দিয়াছিলেন। তবে সেটা ম্যাজিস্ট্রেট সাহেবের নিকট ধমক খাইবার পর। কোর্টে গিয়া দেখিলাম ম্যাজিস্ট্রেট বার্লি সাহেব বিকট বদনে উঁচু তক্তের উপর বসিয়া আছেন। মুখখানি যেন সাদা মার্বেল পাথর দিয়া বাঁধানো। দেখিলে মনে হয় যেন একটা মূর্তিমান শাসন যন্ত্র। তিনি আমাদের স্টেটমেন্টগুলি লিখিয়া লইয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা কি মনে করো তোমরা ভারতবর্ষ শাসন করিতে পারো? কথাটা শুনিয়া এত দুঃখের মধ্যেও একটু হাসি আসিল। জিজ্ঞাসা করিলাম, সাহেব, ১৫০ বৎসর পূর্বে কি তোমরা ভারত শাসন করিতে, না তোমাদের দেশ হইতে আমরা শাসনকর্তা ধার করিয়া আনিতাম? সাহেবের বোধহয় উত্তরটা তত ভালো লাগিল না। তিনি খবরের কাগজের সংবাদদাতাদের বারণ করিয়া দিলেন যে আমাদের সহিত তাহার এই সমস্ত কথাবার্তাগুলা যেন ছাপা না হয়। কোর্ট হইতে গাড়ি বন্ধ হইয়া যখন আলিপুর জেলের দরজার কাছে হাজির হইলাম তখন সন্ধ্যা। জেল তখন বন্ধ হইয়া গিয়াছে, আহারাদিও প্রায় ফুরাইয়া গিয়াছে। কিন্তু জেলার বাবু কোথা হইতে সংগ্রহ করিয়া এক এক মুঠা ভাত ও একটু করিয়া ডাল আমাদের খাইতে দিলেন। প্রায় ২ দিন অনাহারের পর সেই এক মুঠা ভাতই যেন অমৃত বলিয়া মনে হইল।